হায়া। গমগমে গম্ভীর পুরুষালী গলার স্বরটা এখানে ভেসে আসলে ভ্রু কুঁচকে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় নিশি। শার্ট প্যান্ট পরনে সুদর্শন পুরুষটিকে দেখে শিথিল হয়ে আসলো ওর কপালের ভাঁজ। সে তড়িৎ নজর সরিয়ে বান্ধবীর দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল, ভাইয়া এসেছে হাইয়া। অবিরত পড়তে থাকা পলকের নয়ন তুলে হায়নাত তাকায় নিশির দিকে। ওর চোখে মুখে সংশয়ের গাঢ় ছাপ। লিপস্টিকে মোড়ানো ঠোঁট দুটো কাঁপছে ভীষণ। নিশি সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ওর দৃষ্টিতে দৃষ্টি রেখে কোমল গলায় বলল, আধার ভাইয়া এসেছে, ওই যে দেখ। নিশির ইশারা মোতাবেক সামনে তাকায় হায়া। আধা ততক্ষণে ওর অনেকটা কাছে এগিয়ে এসেছে। ওদের দুজনের মধ্যেকার দূরত্ব 2 হাত মাত্র। বান্ধবীকে ছেড়ে কাঁপা কাঁপা কদমে এগিয়ে গিয়ে হায়নাত আঁচড়ে পড়ল আধারের শক্তপোক্ত বুকে। 2 হাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জড়িয়ে ধরল ওকে। আধারের বুকে মুখ গুজে ঠুকরে কেঁদে উঠল ও। আধার হতবাক বলে গেল ওর আচরণে। খানিকটা বিব্রতও হলো সে। বিব্রত ভাবটা চোখে মুখে ফুটে ওঠার আগেই ও ভ্রু কুঁচকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো নিশির দিকে জবাবের আশায়। অমন চাহনির তোপে পড়ে নিশি আমতা আমতা গলায় বলল, ওর সম্ভবত নিক্টোফোবিয়া আছে। অডিটোরিয়ামে সব লাইট হুট করে বন্ধ হয়ে যাওয়ায় ঘাবড়ে গিয়েছিল। হুট করে সব লাইট বন্ধ হয়ে গেছিল মানে? জেনারেটর সিস্টেম নেই অডিটোরিয়ামে? আছে, কিন্তু আসলে আজকে সেমিনারে একটা অপ্রীতিকর ভিডিও চালু হলে সারফাস আপাতের অর্ডারে সব লাইট আচমকা নিভিয়ে দেওয়া হয়। তাই আর হায়া সকালে নাস্তাটাও ঠিকঠাক মতো করেনি আজ। শুধু একটা রুটি খেয়েছে কোনো মতে। তাই হয়তো। ওর বাকি কথাটুকু শোনার এক তাগিদ অনুভব করে না আধার। ব্যস্ত হয়ে পড়ে ওর বুকের সাথে লিপ্তে থাকা ছোট শরীরটার মালকিনকে নিয়ে। বাম হাতে হায়নাতকে নিজের সাথে জড়িয়ে ধরে ডান হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সাথে নরম গলায় জানতে চায়, খারাপ লাগছে তোমার হায়া? আধার ধৈর্য নিয়ে বার কয়েক একই বলি আওড়ালে হায়নাত মাথা নেড়ে অসম্মতি জানায়। আধার বলে, তবে কি হচ্ছে আমাকে বলো, না বললে আমি বুঝবো কিভাবে? বাসে যাব আমি। যাবো তো, আমাদের ফিরতে টিকিট কেটে এসছি আমি। তোমাকে বললাম না 2 দিন থাকবো এখানে। তোমাকে নিয়ে পাহাড় ঘুরবো এবার। আমি আজকেই বাসে যাব, এক্ষুনি। গোয়ারের মতো জেদ ধরে বলল হায়নাত। আধার আলগোছে দীর্ঘশ্বাস মিলে নেয় নিজের মাঝে। ও চুলগুলো গুছিয়ে দিতে দিতে গলা খাদে নামিয়ে বলল, খুব বেশি খারাপ লাগছে কি? ওপর নিচে মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল হায়নাত। আধার হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে বলল, তাহলে হলে গিয়ে তোমার জামা কাপড়ের ব্যাগ নিয়ে আসো। আমি ততক্ষণে দেখি বিমানের টিকিট ম্যানেজ করা যায় কিনা, নাহলে বাস ধরতে হবে। হলে যাব না আমি। তাহলে আপনার সাথে একেবারে এখান থেকে এয়ারপোর্টে যাব আমি। এয়ারপোর্টে কিচ্ছু পাবো না এখন। না পেলে বাসেই যাব। এবারে হাল ছেড়ে দিয়ে মাথা হেড করে ফেললো আধার। পরপর ডান হাতে কপাল স্লাইড করতে করতে বলল, আপাতত আমার সাথে হোটেলে চলো, ওইখানে গিয়ে আমরা একটা ডিসিশনে আসি। আপনি ঢাকায় নিয়ে যাবেন না কেন আমাকে? নিয়ে যাবো না কখন বললাম? নিয়ে যাব, বাট এখন আমার একটু রেস্টের দরকার। মাত্র জার্নি করে আসলাম আমি, এখনই আবার বাস জার্নি। আই নিড সাম রেস্ট। হায়া, তোমার অবস্থা স্টেবল না এখন। তুমি আগে একটু ঠিক হও, আমরা তখন হোটেলে গিয়ে রেস্ট নেই। রাতের মধ্যে কোনো বিমানের টিকিট ম্যানেজ করতে পারলে তো হয়েই গেল, নাহলে বাসে করেই ব্যাক করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই এখন শোনা। আজই রওনা হবেন তো? আজই রওনা হব। আধার দৃঢ় কণ্ঠে হায়নাতকে আশ্বস্ত করলে হায়নাত চুপটি করে মিশে থাকে আধারের সাথে। আধার ওর দিক থেকে নজর সরিয়ে নিশির দিকে চেয়ে বলল, তুমি হলে ফিরবে এখন? ফিরলে চলো, তোমাকে ড্রপ করে দিয়ে হোটেল চলে যাবো আমরা। নিশি বিনীত গলায় সহাস্যে ফিরিয়ে দিল আধারের প্রস্তাবখানা। বলল, আমি এখন হলে ব্যাক করব না ভাইয়া। এখানে কিছু কাজ বাকি আছে, ওগুলো শেষ করে ফিরবো। আপনারা দুজন চলে যান, আর ওর খেয়াল রাখেন। পরপর হায়নাতকে উদ্দেশ্য করে বলল, নিজের খেয়াল রাখিস সায়ু। কোনো কিছুর প্রয়োজন হলে কল দিস আমাকে। জবাবে মাথা নাড়ালো হায়নাত। তারপর নিশির কাছ থেকে বিদায় নিয়ে আধারে ঠিক করা সিএনজিতে উঠে বসলো হায়নাত।
আধারের পরনের শার্ট নিজের ডান হাতের 5 আঙ্গুলের মাঝে মুচড়ে ধরে আধারের কাঁধে মাথা এলিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল ও। প্রায় মিনিট 50 যাতায়াত শেষে হায়নাত ওরা যখন হোটেলে ফিরল, সূর্য তখন মাঝ আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। গরমে লালচে হয়ে উঠেছে আধারের ফর্সা ত্বক। ও রুমের এসি অন করে বিছানায় বসে হায়নাতের উদ্দেশ্যে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো আগে, তোমার হলে আমি যাব। আর তুমি চেঞ্জ করতে চাইলে আমার ট্রাউজার আর টি শার্ট নিয়ে যাও। লাগবে না। ওকে দেন, আমি রুম সার্ভিসে কল দিয়ে দুপুরের খাবার অর্ডার দিচ্ছি। তাহলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে এসে একটা ঘুম দাও, শরীরটা ভালো লাগবে তোমার। ততক্ষণ আমি বাস বা প্লেনের টিকিট ম্যানেজ করে তারপর ঢাকায় ব্যাক করবো আমরা। হায়নাত মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ওয়াশরুম থেকে বেরিয়ে হায়নাত মোবাইলের স্ক্রিনে ডুবে থাকা আধারকে বলল, হয়ে গেছে আমার, আপনি ফ্রেশ হয়ে আসুন। আধার আচম্বিত দৃষ্টিতে তাকায় ওর দিকে। তা দেখে হায়নাত ভ্রুকুচকে জানতে চাইলো, কি হলো, এমন চমকে উঠলেন কেন? বিপরীতে মাথা নাড়ে আধার, বলে, নাথিং। দেখো, সার্ভিস বয় খাবার দিয়ে গেছে। আমি গোছাচ্ছি সব, আপনি ফ্রেশ হয়ে ততক্ষণে আসুন। আধার মাথা নেড়ে চলে গেলে হায়নাত ওর যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস আড়াল করে। তারপর এগিয়ে যায় খাবারের ট্রের দিকে। আপনার কি হয়েছে আধার, কি ভাবছেন মনে মনে? হায়নাতের কণ্ঠ পেয়ে হুট করে হুঁশে ফেরার মতো করে ওর দিকে তাকায় আধার, বলে, কই, কিছু ভাবছি না তো। আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করিয়েন না আধার, আপনি কিছু একটা নিয়ে টেনসড। আরে না। হায়নাত চেয়ে থাকে আধারের দিকে, ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আপনি কখনো ঝোলের আলু ভেঙে খান না, আর এখন ঝোলের আলু পুরো ভর্তা বানিয়ে ফেলেছেন, তাও বলছেন কিচ্ছু হয়নি। আধার নিশ্চুপ থাকলে হায়নাত বাম হাতে ওর হাত চেপে ধরে নরম গলায় বলে, কি হয়েছে আমাকে প্লিজ বলুন আধার, আপনার কোনো কাজে না আসতে পারি, কিন্তু আপনাকে একটু সান্ত্বনা তো ঠিকই দিতে পারি আমি। দিন শেষে আপনার গোপন কথা জমিয়ে রাখার সিন্দুক তো হতেই পারি, তাই না? আপনার কি হয়েছে আমাকে বলুন না আধার। আধার ইতস্তত করে কিছুক্ষণ, সংকোচে ছোট হয়ে বলে, রিসেন্টলি আমার মোবাইলে একটা অপ্রীতিকর ভিডিও আসছে ডেইলি। একটা মেয়ের বিবস্ত্র হওয়ার ভিডিও, সে সাথে অশালীন এসএমএস প্রেরণকারীর দাবি মেয়েটা তুমি। বলতে বলতে থেমে গেল আধার। হায়নাতের হাতটা আলগা হয়ে গেছে ওর হাতের উপর থেকে। আধার হায়নাতের রক্তশূন্য মুখটার দিকে চেয়ে তড়িঘড়ি করে বলল, আমি সেসব এসএমএস এর কিছু বিশ্বাস করি না হায়া। কর্মক্ষেত্রে আমার অনেক শত্রু রয়েছে। এসব ফেক ভিডিও বানানো তাদের পক্ষে অসম্ভব কিছু না। তাদের চক্করে পড়ে তোমাকে অবিশ্বাস করার প্রশ্নই আসে। ভিডিওটা ফেক না আধার, আর নাই ভিডিওর ভেতরে থাকা মেয়েটা। আধার বিস্ময় নিয়ে চেয়ে থাকে হায়নাতের দিকে। কোনো কিছু বোধগম্য হচ্ছে না ওর। ও নিজের সবটুকু বিস্ময় কণ্ঠে জড়ো করে বলে, মানে ভিডিওর মেয়েটা আমি। তুমি মজা করছো আমার সাথে, তাই না? হায়নাতের ডানে বামে মাথা নাড়ালে আধার নিষ্পলক চোখে চেয়ে থাকে হায়নাতের দিকে। তারপর ধীর গলায় বলল, তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো ভিডিওটা কে পাঠাচ্ছে আমার মোবাইলে। হায়নাত জবাবে নীরব থাকলে অধৈর্য হয়ে ওঠে আধারের গলা। ফর গডস সেক, চুপ করে থেকো না হায়া। টেল মি, হু ইজ দ্য ব্লাডি রাস্কেল? জবাবে চোখের পাপড়ি মিলিয়ে দিয়ে বড় করে শ্বাস টানে হায়নাত। স্পষ্ট গলায় কেটে কেটে আওড়ায়, ফারহান ফারিস, আমার ফুফাতো ভাই। খাবারের সময়টাতে ফারিস এর প্রসঙ্গ উঠলে হায়নাতের ভাবনার সাথে কুড়ে ওর সমস্ত মন গিয়ে থামলো আরো বছর সাতেক আগের সময়, যখন হায়নাত নিজের কৈশোর কাটিয়ে যৌবনের দিকে ক্রমশ ধাবিত হচ্ছিল। শারীরিক বৃদ্ধির সাথে সাথে ওর মাঝে মানসিক পরিপক্কতাও আসছিল একটু একটু করে। সেই মানসিক পরিপক্কতার দরুনে সে টের পাচ্ছিল আশেপাশের মানুষ বাঁকা নজরে দেখতো তাকে তার গায়ের রঙের জন্য। তার গায়ের রং ময়লা রং আশেপাশের মানুষকে তার থেকে বেশি চিন্তিত করে রাখতো তার ব্যাপারে। প্রায় দিনই মায়ের কাছে এসে ওকে চেহারাতে এটা সেটা মাখতে বলতো ফর্সা হওয়ার জন্য, গায়ের রংটাকে একটু ঘষা মাজা করার জন্য। সেসব বলতে গিয়ে আশেপাশের আন্টি সমাজ প্রায় সময় কায়নাতের সাথে ওর তুলনা দিত। ওর কিশোরী মনটাকে ভেঙে গুড়িয়ে দিতে গিয়ে কারো আর খেয়াল থাকতো না যে ও ইচ্ছে করে নিয়ে আসে নিজের গায়ের এই ময়লা রং,
সৃষ্টিকর্তাই খুশি হয়ে দান করেছেন ওকে এটা। সৃষ্টিকর্তার দানকে অবহেলা করে সেই সাধ্য যে কারোরই নেই, এই কথাটা বারংবার ভুলে যেত তারা। আর তাদের এই ভুলে যাওয়া রোগের মাসুল দিতে হতো হায়নাতকে নোনা জলে নিজের বালিশের আবরণ ভিজিয়ে। সবাই যে শুধু হায়নাতকে ওর গায়ের রং নিয়ে কথা শোনাতো ব্যাপারটা তেমন না। অনেকে আবার ও যেমন ওকে ঠিক সেভাবেই আপন ভেবে কাছে টেনে নিত। 10 জনের মধ্যে 8 জন ওকে ওর গায়ের রং নিয়ে কথা শোনালে বাকি 2 জন ওকে ভালোবাসতো ওর স্বকীয়তার জন্যই। তাদেরই মধ্যে একজন ছিল হায়নাতের বড় ফুপু হাফসা। ছোট ভাইয়ের এই ছোট মেয়েটির চেহারা নিজের মরহুমা মায়ের সাথে অনেকটা মিলত বলে ভদ্রমহিলা খুব আদর করতেন ছোট ভাইজিকে। নিজের ছেলে মেয়েদের মতোই আদরে আহ্লাদে আগলে রাখতেন ওকে। অন্য সবার কাছে অবহেলা আর অনাদর পেয়ে বড় হতে থাকা হায়না তো নিজের 2 হাতে কুড়িয়ে নিত ফুপুর সবটুকু আদর। তার ন্যাওটা হয়ে তারই আশেপাশে থাকার বাহানা খুঁজত সে। ফুপু হাফসা ভাতিজের মনের খবর টের পেয়ে তাকে প্রায় ডেকে নিত নিজের কাছে। সেবারও নিয়েছিল আগস্টে রোজার সময়। মাধ্যমিকের পরিসমাপ্তি শেষে হায়নাত তখন সবে উচ্চ মাধ্যমিকের গণ্ডিতে পদার্পণ করেছে। ইন্টারমিডিয়েটের এত পড়ার চাপে প্রবেশের আগে শেষবারের মতো একটু মুক্তভাবে শ্বাস টেনে নিতে ফুপুর বাসায় গিয়ে হানা দিল হায়নাত। রমজানের বাকি কয়টা দিন ফুপুর সাথে ফুপুর বাসায় কাটাবে এমনই তার অভিলাষ। সে অভিলাষ মেটাতে গিয়ে দীর্ঘদিন পরে ফুফাতো ভাইয়ের ফারিসের সাথে দেখা হয় ওর। সে তখন ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। রোজার ছুটি কাটাতে বাসায় এসেছে সে। নিজের গায়ের রং নিয়ে কটু কথা শুনতে শুনতে অতিষ্ঠ হায়নাত নিজেকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে নিতে ব্যস্ত থাকতো বলে ফ্যামিলির ফাংশন গুলো তার অতটা অ্যাটেন্ড করা হতো না। আর ফারিসও নিজেকে ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে এতটাই ব্যস্ত থাকতো যে এর আগে তাদের দুজনের দেখা সাক্ষাৎ তেমন একটা হয়নি। তাই ফুপুর এই ছেলেটি হায়নাতের কাছে একরকম অপরিচিতই ছিল। আর কম আত্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠা হায়নাত অপরিচিত মানুষদেরকে এক প্রকার এড়িয়েই চলত। কিন্তু তার এই এড়িয়ে চলাটা পছন্দ হতো না অপর পক্ষের। তাই তো নানা ছল চাতুরি করে হায়নাতের সাথে কথা বলার সুযোগ খুঁজে বেড়াতো সে। হায়নাতের বিশ্বাস অর্জন করতে ওর দুর্বলতাকে খুব সুন্দর করে আয়ত্ত করে নিয়েছিল সে। ওর গায়ের রংকে ফারিসই ওকে বুঝিয়েছিল। গায়ের রং সব না, আমাদের ভেতর যে মন নামক অদৃশ্য বস্তুটা সৃষ্টিকর্তা দিয়ে পাঠিয়েছেন সেটাই সব। আর সেই সবটুকু দিয়েই হায়নাতকে নিজের করে পেতে চেয়েছে সে। ফারিসের কথা শুনে হায়নাত অবাক হওয়ার পাশাপাশি পুলকিত হয়েছিল অনেকটা। না হওয়ার তো কারণ নেই, ততদিনে ও তো একটু একটু করে অনেকটাই পছন্দ করে ফেলেছিল মানুষটাকে। অবশ্য মানুষটাই এমন যেটাকে পছন্দ না করে থাকা যায় না। শিক্ষিত মার্জিত সুদর্শন এক যুবক ফারিস। চাল চলন আচার ব্যবহার সুন্দর, তার কথাও বলে সুন্দর করে, মার্জিত গলায়। বাড়তে কথা যেমন বলে না তেমনি আজে বাজে কথাও শোনা যায় না তার মুখে। একজন ব্যক্তিত্ববান সুপুরুষ ছিল ফারিস, যে কিনা ভালো লাগার নতুন কুড়ি ছিল হায়নাতের কিশোরী মনে। নিজের মিষ্টি কথা দিয়ে তার ওইসব মিষ্টি কথার জেরে হায়নাত ভুলেই গিয়েছিল মায়ের শিখিয়ে দেওয়া বাণী, দুষ্টু লোকের মিষ্টি কথাই ভুলবো না। যতদিনে মায়ের শিখিয়ে দেওয়া বাণী আবারও মস্তিষ্কে সজাগ করে তুলল ততদিনে অনেকটাই দেরি হয়ে গেছে। হায়নাতের সামনে মুখোশ খুলে পড়েছে ভালো মানুষের রূপে শয়তানটার। বাহিরে তখন বেজায় গরম। আকাশে শরতের পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ালেও গরম কমেনি একটু। সেই গরম মেঘেই সঙ্গে করে বিকালে রান্নাঘরের দিকে এগিয়ে যায় হায়নাত ফুপুকে ইফতার বানানোর কাজে সাহায্য করার জন্য। কিন্তু রান্নাঘরে দরজার কাছে থমকে দাঁড়াতে হয় ওকে ভেতরের কথোপকথন শুনে। এই বাড়িতে হায়নাতের বয়সে যে মেয়েটা কাজ করে ওর গলার স্বর পেয়ে। খালাম্মা, আমার না বাবু হইব। খানিকক্ষণ নীরবতা বাদে মেয়েটির ভয়ার্থ সংকুচিত গলার স্বর ভেসে আসে। বাচ্চার বাপ আপনার ছোট পোলায়। বাদ বাকি কথা বলতে পারে না মেয়েটি। তার আগেই ওকে থেমে যেতে হয় প্রকাণ্ড শব্দের জল খেয়ে। সেই সাথে শোনা যায় মধ্যবয়স্কা মহিলার রাগী চাপা কণ্ঠ। বান্দির বাচ্চা, জানে মারবো তোরে আমি খাজি। কর্ণকর লোকে অকম কুকম করে এখন আমার ছেলেকে ফাঁসানোর ধান্দা। মেয়েটির গলার স্বর আরো সংকুচিত শোনায় এবারে।
আমি সত্যি বলতেছি খালাম্মা, আপনার পোলারই বাচ্চা আমার পেটে। আপনার বিশ্বাস না হইলে পরীক্ষা করান। তোর কথাতেই আমার পেটের সাও কেমন সেটা আমি জানি না। তোর কথায় তারে অবিশ্বাস করব আমি? আমার ছেলেকে চিনি না আমি? তোর মতো ছোট লোকের কাছে যাবে না সে। কি আছে তোর? না আছে রূপ, না আছে টাকা পয়সা, আর নাই তো আছে শিক্ষাগত যোগ্যতা। আমার ছেলে তোর কাছে যাবে কিসের জন্য? আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? রাস্তার কুকুরও তো ফিরে তাকাবে না তোর দিকে। আর সে কি না, তোরে আমি জ্যান্ত কবর দেব। সি আবারও ওই কথা মুখে আনলে। একসময় থেমে যায় রান্নাঘরের ভেতরকার কোলাহল, চাপা দ্বন্দ্ব। শুধু বাহিরে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে হায়নাত। সবটুকু বিশ্বাস কর্পূরের মতন উবে যাওয়ার আগে স্বচ্ছ জবাবদিহির আশায় গিয়ে দাঁড়ায় এই ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর করে গুছানো রুমটার মাঝে। খাটে উবু হয়ে শুয়ে ল্যাপটপের স্ক্রিনে নজর ডুবিয়ে রাখছিল ফারিস। রুমে কারো অস্তিত্ব টের পেয়ে ঝট করে ল্যাপটপের শাটার নামিয়ে ফেলতে চেয়ে সামনে চোখ তুলে তাকিয়ে হাসল সে। অপরাধ করতে গিয়ে ধরা পড়ে গেলে যেভাবে হাসে মানুষ, সেইভাবে। পরপর হায়নাতকে লক্ষ্য করে সহজ হওয়ার চেষ্টা করে বলল, ও তুমি তা হঠাৎ এখানে? কোনো দরকার ছিল বুঝি? লোকটার হাসির বিপরীতে আজ আর ঠোঁটে প্রশস্ত হলো না হায়নাতের। উল্টো সে কঠোর গলায় বলল, রান্নাঘরে শিলা কি বলেছে ফুপিকে? কি বলছে? হায়নাত নিষ্ফল ক্রোধে চেয়ে থাকে নিজের সামনে থাকা মানুষটার দিকে। চোখের কোণে অশ্রু জমে ওর। তা দেখে ফারিস কোমল গলায় বলল, আমাকে না বললে আমি জানবো কিভাবে? হ্যাঁ, আমি তো ছিলাম না সেখানে, তাই না? কি বলছিস শিলা আম্মুকে? জবাবে হায়নাত মৌন থাকে কিছুক্ষণ। ওর গলার কাছটা আটকে আসছে চাপা কান্নায়। গলাটা ব্যথা করছে কান্না চেপে রাখতে গিয়ে। সে ব্যথা গিলে নিয়ে বলল, শিলা বলেছে আপনার বাচ্চা নাকি ওর পেটে। কিভাবে কি? আপনাদের মধ্যে আমার মাথায় ঢুকছে না, কিছু বুঝতে পারছি না আমি। ফারিস ভাইয়া। বলতে বলতে চোখের অশ্রু গড়ায় কপল বেয়ে। ফারিস বেশ শীত নয়নে চেয়ে থাকে ওর কান্না ভেজা মুখটার দিকে। পরপর উত্তেজিত হয়ে শুধালো, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই হয়নি আমাদের মাঝে। কিভাবে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর সাথে মানে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? ওর কথা শুনে তুমি কিভাবে আমাকে ওর সাথে মেলাতে পারলে? হ্যাঁ, ওর সাথে আমার চাই কোনোভাবে? কোথায় ও আর কোথায় আমি? আমাদের বাড়ির কাছের মেয়েও। ওর দিকে আমি বাঁকা নজরে তাকাইও না। তার উপর ও এমন আহামরি সুন্দরও না। সুন্দর তা আমিও না ফারিস। বিরক্তিতে মুখে অসূচক শব্দ করলো ফারিস। বলল, নিজেকে ওর সাথে তুলনা দিয়ে নিজের ক্লাস নষ্ট করো না। তুমি আমার মামাতো বোন, আর ও স্রেফ এবারের কাছের মেয়ে। তোমার সাথে ওর কোনোভাবেই যায় না। মানে বিরক্তিতে মুখের কথা বন্ধ হওয়ার জোগাড় হলো ফারিসের। তা দেখে হায়নাত দৃষ্টি কণ্ঠে বলল, মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন আমাকে, তাই না? হায়নাতের প্রশ্নে থমকে গিয়ে একদৃষ্টে ওর দিকে তাকিয়ে থাকে ফারিস। অশ্রুতে আওড়ায়, তুমি অবিশ্বাস করছো আমায়? মিথ্যা অভিনয় করলে করব না? হিউম্যান সাইকোলজির মতে একজন মানুষ সর্বোচ্চ 3 সেকেন্ড বিস্ময়ভাবে ধরে রাখতে পারে চোখে মুখে। সেখানে আপনি পুরোটা সময় বিস্ময় সাগরে হাবুডুবু খাচ্ছিলেন। আর শিলাকে আমি চিনি, মিথ্যা বলার মেয়ে না ও, গ্রামের সহজ সরল মেয়েও, যে কিনা খুব সহজে অন্যের সাথে মিশে যেতে পারে। ওর সেই সরলতাকে কাজে লাগিয়ে ওর ফায়দা লুটেছেন আপনি, তাই না? প্রশস্ত চোখে জবাবের আশায় ফারিসের দিকে চেয়ে আছে হায়নাত। ওর চোখের পানি শুকিয়ে গেছে তপ্ততার শেষে। সে তীক্ষ্ণ দৃঢ় চোখে চেয়ে মৃদু হাসলো ফারিস। বাঁকা গলায় বলল, তোকে দেখতে যতটা ভোলা ভালা মনে হয় ততটা ভোলা ভালা তুই না বেবলি। ঘটে বুদ্ধি ভালোই আছে। অ্যাটলিস্ট আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে ভালোই বুদ্ধি আছে তোর। ক্রোধে নাকের পাটা স্ফীত হয়ে ওঠে হায়নাতের। তা দেখে ঠোঁটের হাসি চওড়া হয় ফারিসের। পরপর তার ঠোঁটের কোণে মিলিয়ে দিয়ে কঠোর গলায় বলল, ওকে, লেটস কাম টু দ্য টপিক। ইট ওয়াজ ইনফ্যাচুয়েশন টোটালি। ওকে, লেট মি ডিসক্রাইব ইট প্রপারলি। তোমার প্রতি এমন কোনো ফিলিংস কাজ করেনি আমার। ইউ আর নট মাই টাইপ গার্ল। আমি সুদর্শন দেখতে, বাবার টাকা পয়সা আছে ভালোই, আমারও সামনে উজ্জ্বল ক্যারিয়ার, বড় ভাই ইউএসএ সেটেলড।
আমিও পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে নেক্সট ইয়ারে ইউএসএতে মুভ করব। শাইনিং ক্যারিয়ার আমার, বিপরীতে তুমি টিপিক্যাল বাঙালি মেয়ে, দেখতে গড়পড়তা বাঙালি মেয়েদের মতোই, শ্যামরঙা গায়ের রং আর একহারা গড়ন, এছাড়া বিশেষ কিছুই নেই তোমার মাঝে। মামাও এক সাধারণ সরকারি চাকরিজীবী, তার জীবনের সঞ্চয় বলতে নানার রেখে যাওয়া গ্রামের 2 বিঘা জমি, এইটুকুই। তোমার তেমাতে কোনো কিছুতেই মেলে না। হ্যাঁ, আমি উজ্জ্বল নক্ষত্র আর তুমি নক্ষত্রের গায়ে লেপ্টে থাকা সৌরকলম। অবশ্য সেই কলঙ্ক আমি সজ্ঞানে নিজের গায়ে মেখেছি। তখন বললাম না, বিশেষ কিছুই নেই তোমার মাঝে, ওটা ভুল বলেছি। তোমার চেহারার গড়ন সাধারণ হলেও তোমার শরীরের গড়নটা অসাধারণ। বলিউডের নায়িকাদের মতো কোমর তোমার, পঙ্কিম কাঠামোর, দেখতে ভালো লাগে। নাহলে তোমার মতো মেয়ের আমার টাইম পাস হওয়ার যোগ্যতাটুকুও নেই, লাইফলাইন হওয়া তো পরের কথা। এত কথা বলতে বলতে থামতে হয় পারিসকে। সত্যি বলতে ওকে বাধ্য করা হয় থেমে যেতে। ওর উলু টি শার্টের কলার দুমড়ে মুচড়ে যাচ্ছে হায়নাতের 2 হাতের মুঠোয়। পারিস এক নজর সেদিকে তাকিয়ে পরক্ষণে নজর সরিয়ে দৃষ্টি স্থির করে হায়নাতের রাগে অপমানে লালচে হয়ে যাওয়া মুখটায়। শিওর? তুই কি ভেবেছিস আমি হাইনাত মরে যাচ্ছিলাম তোর অ্যাটেনশন পাওয়ার জন্য? হ্যাঁ, ইট ওয়াজ ইউ হু অলওয়েজ ক্রাইব ফর মাই অ্যাটেনশন। না হলে আমি জীবনে তোকে পাত্তা দিতাম না। আর রইল কথা আমার অনুভূতিকে আঘাত হানার পরিণতি, ইউ হ্যাভ টু উইটনেস দ্য পিটিফুল কনক্লুশন অফ ইয়োর্স। আই উইল মেক শিওর দ্যাট। কি করবে তুমি? তোমার প্রাণের ফপিকে জানাবে? পরিণতি কী হবে ভেবে দেখেছো একবারও? আমি অস্বীকৃতি জানালে তুমি মরে গেলেও তোমার কথা বিশ্বাস করবে না তোমার ফুপি। উল্টো খামোখা বদনামের ভাগীদার হবে তুমি। ভাই বোনের মধ্যকার সম্পর্কের ভাঙনের কারণও হতে পারো। আমার কিছুই না, আফটারঅল ছেলে মানুষ তো, ছেলেদের কলঙ্ক থাকে না। দাঁড়াও, তোমাকে একটা মজার জিনিস দেখায়। হায়নাত ভ্রুকুচকে তাকিয়ে থাকে পারিসের দিকে। পারিস সেই তাকানোর তোয়াক্কা না করে নিজের ল্যাপটপটা নিয়ে এগিয়ে আসলো হায়নাতের দিকে। তার ল্যাপটপের শাটার তুলে ল্যাপটপটা অন করে একটা ভিডিও চালু করে ল্যাপটপটা হায়নাতের চোখের সামনে ধরে রাখলো। বিস্ময়ে হায়নাতের চোখ দুটো বড় বড় হয়ে যায় ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে। ওর বিবস্ত্র হওয়ার ভিডিও চলছে সেখানে। আতঙ্কে নীল হয়ে ওঠে ওর মুখমণ্ডল। তা দেখেই ঠোঁটের হাসি কান ছুতে চাইলো ফারিসে। সে বলতে লাগলো, তুমি যে খুব সহজে আমার কাছে ধরা দিবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তাই সেদিন তোমার রুমের শাওয়ার নষ্ট হয়ে গেলে এক প্রকার বাধ্য হয়ে আমার রুমের বাথরুমে ছোট্ট ক্যামেরা বসাই আমি। আপনি চাইছেন কি আমার কাছ থেকে? ওয়ান নাইট স্ট্যান্ড উইথ ইউ। হায়না চমকে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। ঘৃণায় রিরি করে উঠল ওর সর্বাঙ্গ। সে ঘৃণার পরিমাণ বাড়িয়ে দিতে পারিস ফের বলল, এক রাত কাটাও আমার সাথে, এই ভিডিওর অস্তিত্ব মুছে ফেলবো আমি, নয়তো। আর মনে করতে চায় না হায়না। নিজের অতীতের সেই বিষাক্ত গল্পটুকু ভুলে থাকতে চায় হরদম। কিন্তু চেতন অবচেতনে ঘটনাগুলো উকি দেয় ওর মানুষ পথে। তারপর কৌতূহলী গলার স্বল্পে নজর তুলে সেদিকে তাকায় হায়না। পরপর বলে, তারপর নিজের ইজ্জত বিকাইনি আমি। আল্লাহর রহমতে ওই দিন আমার নানি অসুস্থ হলে নানির অসুস্থতার দোহাই দিয়ে ওই নরক থেকে বেরিয়ে এসেছিলাম আমি। এরপরে আর ওমুখ হয়নি। ওই লোক আমাকে পরে হুমকি দিলে তাকে পাল্টা হুমকি দিয়েছিলাম আমি। বলেছিলাম আমার এই ভিডিও নেটে ছড়িয়ে পড়লে আমি আত্মহত্যা করে আমার আত্মহত্যার দায় তার উপর চাপিয়ে দিয়ে যাব। যেই অন্যায়ের বিচার আমি বেঁচে থাকতে পাইনি, আমি মরে গিয়ে হলেও সেই বিচার আদায় করে ছাড়ব। তারপর অনেক দিন আর আমার সাথে যোগাযোগ করেনি সে। কথাগুলো বলে থামলো হায়না। নীরবতা দুজনের মাঝে সরব হয়ে রইল কিছুক্ষণ। সেই নীরবতাকে চিরে আধারের মোবাইলটা তার শব্দে বেজে উঠলে দুজনেরই দৃষ্টি নিবদ্ধ হলো মোবাইলের পর্দায়। হায়নাতের দিকে এক পল তাকিয়ে নিজের মোবাইলটা নিয়ে রুমের লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো আধার। হায়নাত এক দৃষ্টি চেয়ে থাকে ওর গমন পথে। গাল বেয়ে নোনা জল গড়ায়ও ও হাত বাড়িয়ে মুছে না নোনা জলটুকু। উল্টো ঠোঁটের কোণায় তার ছেলের হাসি ফুটিয়ে তোলে সে। আমার মনে হয় আমাদের বিচ্ছেদ হয়ে যাওয়া দরকার হায়া। গম্ভীর পুরুষালী কণ্ঠে শব্দগুলো উচ্চারিত হতে চোখ তুলে সে শব্দের উৎসের দিকে তাকালো হায়না। পরপর ওর নজর ঘুরতে ফিরতে লাগলো সেই সৌম্য দর্শন পুরুষটির সমগ্র মুখে।
তার অমন তাকানোতে হয়তো কিছুটা অস্বস্তিতে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি। সেই অস্বস্তি লুকাতেই সে ইতি উতি নজর ঘুরিয়ে পুনরায় বলল, আই থিঙ্ক আমাদের ডিভোর্স হয়ে যাওয়া দরকার এখন। আমি পারছি না আসলে। আমি অস্বস্তি আর অসহায়ত্ব মিলেমিশে রোধ করে দিতে চায় সামনের মানুষটির কণ্ঠস্বর। তাকে সেই পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিতে হায়নাত নিজ কণ্ঠে টেনে নিল পরের কথাগুলো। অনেক সমস্যা হয়ে যাচ্ছে তাই না? ভালোবাসা কপুরের মতো ডুবে গিয়ে নিঃশেষ হয়ে যাওয়ার সময় ক্রমেই শ্বাসরোধ করে ফেলেছে আপনার, তাই তো? সামনের মানুষটা জবাবে কিছু না বললেও তার নত দৃষ্টির পরতে পরতে লেপতে থাকা জবাবটুকু বুঝে নিয়ে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসে হায়নাত। গলার স্বরে মিশে যেতে যাওয়া কান্নাটুকুকে গিলে নিতে যাওয়ার চেষ্টা করে বলে, আমাদের সত্যি বিচ্ছেদ হয়ে যাওয়া দরকার আধার। এত মিথ্যা, কপটতা, ছলনা আর অবিশ্বাসের ভিত হয়ে গড়ে ওঠা সম্পর্কের অবসান ঘটিয়ে ফেলা উচিত এবার। যে আলোয় সামান্য ঝড়ে ভেঙে যাওয়া সামান্য সম্ভাবনা রয়েছে, সেই আলোয় খুব শীঘ্রই নিজে থেকে গুঁড়িয়ে ফেলা দরকার। না হলে দেরি হলে ক্ষণিকের এই কষ্ট বুকে শিল হয়ে বেঁধে থাকবে আজীবন। সরু গলা পেরিয়ে উবড়ে আসতে চায় কান্নাটুকু, গিলেও ফেললো। চোখের কান্নাটুকুকে এড়িয়ে যেতে পারে না হায়নাত। নোনা জলে ভরে ওঠে ওর চোখের কার্নিশ। অশ্রুতে ভিজে যাওয়া চোখ দুটোর ঝাপসা দৃষ্টি মেরেও তাকিয়ে থাকে মাথা নিচু করে ক্রমেই ওর থেকে দূরে সরে যাওয়া আধারের দিকে। হায়নাতের বুকে খিচে ধরে আধারের এমন পিছু হটার দৃশ্য অবলোকন করে। কার্নিশ করিয়ে নোনা জলের বহর গালে ছড়িয়ে পড়তেই অশ্রু রুদ্ধ গলায় ডেকে ওঠে ও। আধার, ঘুমন্ত হায়নাতের শিওরের কাছটায় বসে ব্যথায় দুঃখে মলিন হয়ে যাওয়া মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আধার। একটা তপ্ত শ্বাস বেরিয়ে আসতে চায় ওর প্রশস্ত বুক চিরে। সে খুব আলগোছে সযত্নে দীর্ঘশ্বাসটাকে বুকের ভেতরে আগলে রেখে নজর স্থির রাখে ঘুমন্ত মানবের মুখশ্রীতে। ছোট ছোট কিছু চুল লিপ্তে আছে ওর কপালে, ভ্রু যুগলের উপরে। ভ্রু জোড়ার নিচে পদ্মাসন গেড়ে বসে থাকা নিভু চোখ দুটোর কার্নিশে লিপ্তে আছে নোনা জল। কপালের চুলগুলো মুছিয়ে দিয়ে আধার হাত বাড়ায় ওর চোখের দিকে। উষ্ণ হাতটা হায়নাতের গালে ছুঁয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওর চোখের কার্নিশ ছাপিয়ে বেরিয়ে আসা অশ্রুটুকু আলতো স্পর্শে লেপতে নিল নিজের আঙুলিতে। হায়নাতের রং চটে লিপস্টিকের প্রলেপে মোড়ানো ঠোঁট দুটো অচিরাত অস্ফুটে কেঁপে উঠলে তা অবলোকন করে রুক্ষ কপালে ভাঁজ পড়ল আধারের। সে ভ্রু কুঁচকে হায়নাতের মুখপানে চেয়ে থাকে, নিজের ডান কানটা হায়নাতের ঠোঁটের কাছে এগিয়ে নেয়, চেষ্টা করে ওর অস্ফুটে আওড়ানো কথাগুলো শোনায়। কিন্তু কিছু শুনতে না পেরে ও যখন হায়নাতের উপর থেকে উঠে আসবে তখনই শব্দ করে ওর নাম নিয়ে ধরফরিয়ে শোয়া থেকে উঠে গেল হায়নাত। ওর চোখের ঘুম কেটে গিয়ে চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে ভয়। সে ভীত ভীত দৃষ্টি ঘুরিয়ে সেই বিউটি খুঁজে চলে আধারকে। আধার ওর দিকে আরেকটু এগিয়ে যেতে যেতে বলে, এই তো আমি। হায়া, কি হচ্ছে তোমার? দুঃস্বপ্ন দেখেছো হায়া? হায়নাত জবাব দেয় না ওর প্রশ্নে। উল্টো উত্তাল সমুদ্রে ভেসে যাওয়া মানুষ ভেসে থাকার আশায় যেমন খড়কুটো আঁকড়ে ধরে, তেমন করেই হায়নাত একটু অবলম্বনের আশায় আঁকড়ে ধরে আধারকে। হারিয়ে যাওয়া মূল্যবান কিছু ফিরে পাওয়ার খুশির আতিশয্যে দুই হাতে শক্ত করে আধারের গলা জড়িয়ে ধরে। ওর পুরো মুখমণ্ডলের ঠোঁট ছুঁয়ে মুখমণ্ডল জুড়ে নিজের ঠোঁটের উঠে যাওয়া লিপস্টিকের দাগ লেপটে দিতে থাকে অহর্নিশ। কাজটা খুবই ক্ষিপ্রতার সাথে করলে ওর কাজে কিছুক্ষণের জন্য থমকে যেতে হয় আধারকে। পরপরও হায়নাতের চপল শরীরটাকে সামলে নিতে নিতে আকুল গলায় ডাকল, হায়া। হায়নাত সাড়া দিল ওর আকুলতায়। ওর চওড়া কাঁধে মাথা ঠেকিয়ে ওর গালে ঠোঁট ছুঁয়ে রেখে কাতর গলায় বলল, আমাকে ছেড়ে কোথাও যাবেন না বলুন। আধার স্মিত হাসলো ওর কথার বিপরীতে, কোমল গলায় বলল, তোমাকে ছেড়ে কোথায় যাবো বোকা? সারাদিনের ক্লান্তি শেষে আমার নিরে ফেরার অন্যতম কারণকে ছেড়ে আমি কোথায় যাব বলো? জানি না আমি, আমাকে ছেড়ে কোথাও যাবেন না আপনি। একগুঁয়ে শোনায় হায়নাতের গলার স্বর। আধার হাসে ওর একগুঁয়েমির বিপরীতে। পরপর সুবোধ বালকের মতো মাথা নেড়ে শোধায়, আচ্ছা, কোথাও যাবো না তোমাকে ছেড়ে।
আধারের স্বীকারোক্তি শুনে ওর কাঁধে মুখ গুজল হায়নাত। আহ্লাদি হয়ে বলল, কখনো কারো কথায় অবিশ্বাস করবেন না আমাকে। কারো কথার প্রেক্ষিতে কখনো তোমাকে অবিশ্বাস করার দুঃসাহস করিনি আমি হায়া, আর নাই ভবিষ্যতে কখনো করব। ওর কথা শুনে তড়িৎ ওর ঘাট থেকে মুখ তুলে ওর মুখোমুখি হলো হায়নাত। ওর এহেন আচানক কাজে ভ্রু কুঁচকে জবাবের আশায় ওর দিকে চেয়ে থাকে আধার। ওর সপ্রশ্ন দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে হায়নাত চোখ ছোট ছোট করে বলল, আপনার চোখে অবিশ্বাস ছিল তখন, কখন? আমাদের খাবার খাওয়ার সময়। আপনি কি ভেবেছিলেন আমি বাজে মেয়ে, সবার সব ধরনের প্রস্তাবে রাজি হয়ে যাব আমি? এতটাই ঠুনকো আমার ব্যক্তিত্ব। আমি ঠোঁটে আঙুল চেপে ওর জবান বন্ধ করে দিল আধার। হায়নাত ভ্রু কুঁচকালেও ও শান্ত কণ্ঠে বলল, তখন অবিশ্বাস ছিল না আমার চোখের তারায়, হয়তো দ্বিধা ছিল খানিকটা, কিন্তু অবিশ্বাস তার প্রশ্নই আসে না। আধারের জবাবে ভাঁজ পড়ল হায়নাতের কপালে। ও সন্দিহান গলায় বলল, দ্বিধা দ্বিধা কেন থাকবে আপনার মনে? ওর প্রশ্ন শুনে প্রলম্বিত শ্বাস টানলো আধার। পরপর বলল, তুমি যখন তোমার কাজিন ব্রাদারের কথা বলছিলে, তখন আমি ভেবেছিলাম তোমাদের মাঝে গভীর কোনো সম্পর্ক ছিল আগে, নাহলে অমন কোনো ভিডিও তো থাকতো না তার কাছে। বাট আই ওয়াজ রং। সে আমার ভাবনার থেকে বড় মাপের ক্রিমিনাল, ব্লাডি রাস্কেল। কিন্তু আমিও আধার নেওয়াজ, ওই রাস্কেলের শেষ দেখে ছাড়বো আমি। বলতে বলতে শক্ত হয়ে উঠল আধারের চোয়ালের বেশি। প্রতিশোধ স্পৃহায় জল জল করে উঠল ওর চোখের মনি। তা দেখে কেঁপে উঠল হায়নাত। আধারের চোখের হিংস্রতা সহ্য হলো না ওর। আগাম বিপদের কথা চিন্তা করে ওর ভেতরটা নড়ে উঠলে ও নিজের শীর্ণ গায়ে হাত রাখলো আধারের গালে। ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর দৃষ্টিতে দৃষ্টি রাখলো। কাতর গলায় বলল, দোহাই লাগে আধার, ওই লোকের সাথে লাগতে যাবেন না আপনি। আমি অনেক কষ্টের পরে জীবনে আপনাকে পেয়েছি, আপনার ভালোবাসা পেয়েছি, সুখ পেয়েছি। সেই সুখকে হারিয়ে ফেলতে চাই না আমি, আর নাই চাই আমার জীবনে ওই অমানুষের কালো ছায়া পড়ুক আর। প্লিজ আধার। সেজন্যই তো ওকে তোমার লাইফ থেকে চিরতরে মুছে ফেলতে চাইছি আমি। শত্রুর কোনো শেষ চিহ্ন রাখতে হয় না, হাই ডিয়ার, নাহলে পরের শেষ চিহ্নই দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বাড়ে আমাদের। হায়নাতের অগোছালো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল আধার। হায়নাত ওর হাতটা চেপে ধরে কাকুতি করে বলে, আপনি বুঝতে পারছেন না আমার কথাটা আধার? ওই লোক অমানুষ, আর অমানুষের দ্বারা সব সম্ভব। মাস কয়েক আগে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কবে? আপনার ডিপার্টমেন্টের হেডের রিটায়ার্ডের উদ্দেশ্যে যে সেরেমনি হয়েছিল সেই সময়। একটা মেয়ে যে মারা গেল ওই রাতে, ওটা আমার মৃত্যু ফাঁদ ছিল। এমনকি আমার ড্রিঙ্কসেও ওই উত্তেজক পদার্থ, ওই বদমাইশি মিশিয়েছিল। হায়নাতের কথা শুনে ঠোঁটে চিমটি কেটে আধার তারপর বলে, তোমার ড্রিঙ্কসে উল্টাপাল্টা সেদিন হাসান মিশিয়েছিল। কি? সে কেন এসব করবে? জবাবে আধার নিন্দু নিয়ে ঘাড় চুলকে যা বলল তাতে কিছুক্ষণ বিস্ফোরিত নেত্রে ওর দিকে তাকিয়ে থেকে রাগে জ্বলে উঠল হায়নাত। আর ইউ কিডিং উইথ মি? মানে অত খচ্চর আপনারা? ভালোবাসার জন্য সবকিছু কবুল জানেমান। তার জন্য আপনিও? ছি। আমি জানতাম না এসবের কিছুই, বিশ্বাস করো হয়। হায়নাত শুনতে চায় না আধারের মুখ নিঃসৃত বাক্য। ও বিছানা থেকে নেমে পড়তে চাইলে ওকে আটকে দিয়ে ওকে জড়িয়ে ধরল আধার। ওর ঘাড়ে নাক ঘষে বলল, আমি এসবের কিচ্ছুতে ছিলাম না, সত্যি বলছে। সরুন অসহ্য লোক। নিজের আন্ডারে কাজ করা মানুষকে সামলাতে পারেন না, তার মুখে আবার বড় বড় বলি। ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরুন ডিয়ার। আধারের চপল কণ্ঠ টের পেয়ে হায়নাত ওর কাছ থেকে পালানোর মিছে চেষ্টা করলে ওর চেষ্টাকে বৃথা করে দিয়ে দস্যুর মতো করে ওর ঠোঁটের দখল নিতে ব্যস্ত হয়ে পড়ল আধার। নিজের আধারিনীকে নিয়ে এই প্রথম রাত্রে ভালোবাসার উত্তাল সমুদ্রে একটু একটু করে পাড়ি জমাতে শুরু করলো ও। ব্যালকনির থাই গ্লাসের কাঁচ গলিয়ে ভোরের সূর্যের কিরণ ইকুলি বিকুলি খেলছে ব্যালকনির টাইলস বিছানো মেঝেতে। সেই সাথে ব্যালকনিতে পেতে রাখা বেতের সোফায় গায়ে নিয়ে দেওয়া দুই ঘুমন্ত নরনারীর চোখেও মুখেও। সূর্যের আলোটা চুপিসারে চোখের পাতায় লেপটে যেতেই নাক মুখ কোঁচকে ফেললো আধার। পরপর বাম বাহুতে কারো উষ্ণ নিঃশ্বাস আর বুকের ডান পাশটায় কারো স্পর্শ টের পেয়ে
ঘুমটা পুরোপুরি ছুটে গেল। পিটপিটে চোখ মেলেও নিজের বাম পাশে তাকালে ঘুমে বুঁদ হয়ে থাকা হায়নাতকে নিজের সাথে লিপ্তে থাকতে দেখে ঠোঁটে হাসি ফুটল অচিরে। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে দুজনে এখানে এসে বসেছিল একটু। প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজেদের গল্পের পসরা সাজিয়ে বসেছিল তারা। সেই গল্প ফুরিয়ে আসলে ঘুম নেমে এসেছিল তাদের দুই জোড়া চোখে। ম্যাডামের সেই ঘুম এখনো ভাঙেনি দেখে ততটা অবাক না হয় আধার। ঘুম কুমারের জন্য তো এ আর নতুন কিছু নয়। রোদে ডুবে থাকা হায়নাতের তেল চেটে গালে ঠোঁটে দাবিয়ে চুমু খায় আধার। হায়নাত ঘুমের ঘুরে বিরক্তিতে চোখ মুখ কুচকালে ওর কাজে ঠোঁট টানে আধার। কণ্ঠ খাদে নামিয়ে ডাকে, হায়া, ঘুম থেকে ওঠো, উঠে ফ্রেশ হও, নিচে নাস্তা করতে যেতে হবে আমাদের। ঘুমিয়ে ওঠে হায়নাত। আধার মানে না ওর অজুহাত, উল্টো ঠেলে ঠেলে ওকে পাঠিয়ে দেয় ওয়াশরুমের দিকে। শারফান ভিডিওতে তোমাকে চেনেছিল নাকি পুরোটাই তোমার আন্দাজ? চিনেছিল বোধহয়, না হলে ভিডিওটা দেখে সরাসরি আমার দিকেই তাকাবে কেন সে? হতে পারে পুরো অডিটোরিয়ামে একমাত্র তুমিই তার পরিচিত ছিল বলে স্বভাবতই চোখ পড়ছিল তোমার ওপর। আর তোমাকে এভাবে প্যানিক করতে দেখে বাকিরা আন্দাজ করে নিয়েছিল সে। তবুও কিন্তু একটা কথা না বললেই নয়, উনি যেভাবে পুরো পরিস্থিতিটা সামলে দিয়েছে না, আমি একা হলে পারতাম না, উল্টো প্যানিক অ্যাটাকে মারা যেতাম সেখানে। স্ত্রীর মুখে পরপুরুষের প্রশংসা সহ্য হলো না আধারের, তাই সে মুখ বাঁকিয়ে বলল, ওটাও নিজের লাভই করেছে। নারীদের জন্য আয়োজিত সেমিনারে একজন নারীকে এতটা ভোগান্তি পোহাতে হয়েছে। এই খবরটা মিডিয়াতে যাওয়ার হলে চাকসুতে ওর বাহাদুরি বেরিয়ে যেত এতক্ষণে। তাই ওর এত গুণ করার দরকার নেই, বুঝছো? আধারের থমথমে মুখশ্রী দেখে হায়নাতের হাসি পেলেও হায়নাত প্রাণপণ চেষ্টা করে নিজের হাসিটাকে চেপে রাখলো। না হলে ঘুরতে বের হওয়ার পুরো প্ল্যানিংটা ভন্ড করে বসে থাকবে এই বদমাশ লোক। তাইও নিজেকে ব্যস্ত রাখলো নিজের সাজের মধ্যে। কিন্তু হায়নাতের সব চেষ্টায় পানি ঢেলে ওর চেপে চুপে রাখা হাসিটা ফেক করে বেরিয়ে আসলো ঠোঁট গলিয়ে। আধার ভ্রুকুচকে ওর দিকে তাকালে ওর নজর গিয়ে আবদ্ধ হয় হায়নাতের হাতে পেঁচানো চুলে, তারপর ক্রমেই ওর কাঁধের কুচকুচে কালো দিলে। ক্ষণিকেই সবকিছু কেমন স্বচ্ছ হয়ে উঠতে লাগে ওর কাছে। একটু ঘোরাঘুরি শেষে হায়নাতকে তিয়াসদের বাড়িতে সামনে নামিয়ে দিয়ে ফিরতে পথ ধরতে সারফানের সাথে দেখা হয়ে গেল আধারের। আধারকে দেখেই বাড়ির সামনের বাগান থেকে বেরিয়ে এসেছে সে। তার সাথে সৌজন্যতার খাতিরে কুশল বিনিময় করে আধার ফিরে আসতে চাইলে সারফানই তাকে কিছুক্ষণ বসে থাকার প্রস্তাব দেয়। আজ নাকি তিয়াসা ওরা কোথায় ঘুরতে যাবে, তাই অল্প সময় পড়বে হায়নাতের কাছে। আধার চাইলেই বাস থেকে একেবারে নিয়ে যেতে পারে হায়নাতকে। ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে তার প্রস্তাবে রাজি হয়ে গেল আধার। তারপরেই তাকে নিয়ে বৈঠকখানায় এসে বসেছে সারফান। সামনে সেন্টার টেবিলটার বাহারি খাবারের প্লেটে ভর্তি হয়ে গেলে সারফান আধারকে নিঃসংকোচে সেখান থেকে খাবার নিতে বলে। আধার কিছুই ছুঁয়ে না দেখে শেষ হবে, উল্টো অস্বস্তিতে কেমন ছটফট করে উঠে ভেতরে ভেতরে। তা টের পেয়ে বাঁকা হাসলো সারফান, জানতে চাইলো, আপনি কি কিছু নিয়ে টেন্স মিস্টার নওয়াজ? হুম। তাহলে এমন অস্বস্তিতে ছটফট করছেন কেন? কিছু জানতে চাইছেন আমার কাছ থেকে? সারফানের প্রশ্নের বিপরীতে জিভ দিয়ে ঠোঁট ভেজালো আধার, বলল, প্রশ্নটা শুনতে আপনার কাছে অ্যাবস্ট্রাক্ট মনে হতে পারে, কিন্তু আমি জাস্ট কৌতূহল থেকে জানতে চাইছি ব্যাপারটা। আপনি ওই দিন অডিটোরিয়ামে ভিডিওটা যে হায়ার, ওটা কিভাবে বুঝেছিলেন? আধারের প্রশ্নের বিপরীতে সারফান অনেকটা সময় চুপ থাকলেও ও ঠোঁটের কোণায় লেপটে থাকা হাসিটা নজর এড়ায় না আধারের। এটা কি আপনার কোনো স্ট্রেচ মার্ক হায়ানাত? তিতিক্ষার গলা পেয়ে নজর তুলে সপ্রশ্ন দৃষ্টিতে ওর দিকে তাকায় হায়নাত। তা বুঝতে পেরে তিতিক্ষা বলল, আপনার ডান কানের পেছনে দাগগুলোর কথা বলছি, এগুলো কি স্ট্রেচ মার্ক? ভাবি, বার্থ মার্ক এগুলো আমার। হায়নাতের জবাব শুনে ক্ষণিকের জন্য তিতিক্ষার চোখ দুটো বড় বড় হয়ে আবারও স্বাভাবিক হয়ে গেলে তার নজর এড়ায় না হায়নাতের। ও হালকা হেসে বলল, আপনি কি অবাক হচ্ছেন ভাবি? কিছুটা হচ্ছি না, মানে দুজন মানুষের এতটা মিল কিভাবে থাকতে পারে? সুনয়নারও এমন বার্থ মার্ক ছিল কানের পিছনে, এক্স্যাক্টলি সেম জায়গাতেই। 3 অক্ষরে আবদ্ধ ছোট একটা শব্দ সময়, কিন্তু এই ছোট শব্দটার ভার অনেক। চোখের পলকেই
এই সময় গড়িয়ে গিয়ে মাস পেরিয়ে যায়, পেরোয় বছর। সেই গড়িয়ে যাওয়ার সময় নিজের সাথে টেনে নিয়ে যায় নশ্বরী পৃথিবীর চরিত্রদের, পরিক্রমায় তাদের সাথে জুড়ে দেয় নানান রকমের স্মৃতি। দেখতে দেখতে কেটে গেছে বছর তিনেকের মতো সময়। এই 3 বছরে সবার জীবনেই কম বেশি পরিবর্তন ঘটেছে। নিজের একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে হায়নাত একটা প্রাইভেট ব্যাংকে কর্মরত অবস্থায় আছে এখন। 10টা থেকে 6টার ছাঁচে গড়ে উঠেছে তার জীবন। আধারেরও পদোন্নতি ঘটেছে চাকরি ক্ষেত্রে। নিজের প্রফেশনাল ক্ষমতাকে কাজে লাগিয়ে বছরখানেক আগে ফারিসকে 14 শিকের ওই অন্ধকার জগতের সাথে পরিচয় করিয়েছে সে। তার পেছনে ব্যক্তিগত আক্রোশ যেমন ছিল, তেমনই ছিল পেশাদারিত্ব। ড্রাগস স্মাগলিং এর মতো ঘৃণিত কাজের সাথে জড়িত ছিল ফারিস। সেই সাথে জড়িত ছিল নারী পাচারের মতো কাজের সাথেও। তার এত এত অন্যায়ের শক্ত প্রমাণ জোগাড় করেই তাকে জেলে ঢোকাতে পেরেছে আধার। অবশ্য তাকে এই কাজে একজন আড়াল থেকে সাহায্য করে গিয়েছে হরদম। আধার ভুল না হলে মানুষটা সারফান। সেই কাজ কেন করেছে সে সম্পর্কে এখনও সন্দিহান আধার। কিন্তু তার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে এই লোকেরও শেষ দেখে ছাড়বে আধার। এই যে দুর্নীতিতে ঝড়ঝড়িত এই দেশে ক্ষমতাবান এক লোককে প্রায় বছর খানেকের মতো সময় জেলে রাখতে পেরেছে, এই ক্ষেত্রেও সারফান অনেক সাহায্য করেছে ওকে। নাহলে আধারের পক্ষে সম্ভব হতো না এত সব। ফারিসকে গ্রেফতার করার পর ওর ফুপু শাশুড়ি হাফসা এসেছিল আধারের কাছে ছেলের হয়ে সাফাই গাইতে। তার ছেলে এমন কিছু করেনি, ওকে ভাসানোর চেষ্টা করছে কেউ, হেন তেন বলে ওকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার আর্জি জানাতে। আধার তাচ্ছিল্যের হাসি হেসেছিল আড়ালে, কিন্তু তার সামনে হায়নাতের কথাটা চেপে গিয়েই তাকে সরাসরি ফিরিয়ে দিয়েছিল আধার। বুঝিয়েছিল তার পক্ষে সম্ভব নয় অন্যায়ের পক্ষে থাকা। আর ফারিস যদি নির্দোষী হয়ে থাকে, তাহলে তারা যেন উকিল ধরে ছাড়িয়ে নেয় নিজের ছেলেকে। তার অমন ঠান্ডবাট কথার বিপরীতেই হায়নাতদের সাথে নীরবে সম্পর্কের ইতি টেনেছে হাফসা। এমনকি সামনের মাসে ভাইজির বিয়ের দাওয়াতও ফিরিয়ে দিয়েছে অকাতরে। ও হ্যাঁ, সামনের মাসে হায়নাত আর আধারের বিয়ের বড় করে অনুষ্ঠান করা হবে। 20 সালে কায়নাতের দেশে আসার কথা থাকলেও করোনার কারণে তার সেই আশা হয়েছে 22-এ। হায়নাতও একমাত্র বোনকে ছাড়া নিজের জীবনের এত গুরুত্বপূর্ণ অংশটার আয়োজনে একটু আপত্তি জানিয়েছিল। করোনার মধ্যে এমনিতেও সম্ভব ছিল না বড় করে অনুষ্ঠান করা, তাই দুই পক্ষরই কোনো আপত্তি না থাকায় হায়নাতের ইচ্ছেটাকে মেনে নিয়েছে সবাই। সবার সুবিধার কথা বিবেচনা করেই 11ই ফেব্রুয়ারিতে আধার হায়নাতের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরও 20 দিনের মতো সময় বাকি থাকলেও দুই পক্ষই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া থেকে শুরু করে কমিউনিটি সেন্টার ভাড়া করা, রান্নার জন্য বাবুর্চি ঠিক করা, সব কিছুই গুছিয়ে নিচ্ছে একটু একটু করে। বাড়ির পুরুষ মানুষের ওপর সেসবের দায়িত্ব ছেড়ে দিয়ে মহিলারা আপাতত আগামীকাল শপিংয়ে যাওয়ার আয়োজনে ব্যস্ত হয়ে আছে। হায়নাতের বিয়ের আর বিয়ে পরবর্তী অনুষ্ঠানের পোশাক ওই বাড়ি থেকে আসলেও বাড়ির অন্য সদস্যদের জন্য কেনাকাটা করতে হবে। সেই সাথে হায়নাতের শ্বশুরবাড়ির সবার জন্য কিছু কেনাকাটা করতে হবে। সেগুলোর সংখ্যাও নেহাত কম না। ড্রয়িং রুমে গোল হয়ে বসে কি কি কেনাকাটা করতে হবে তার লিস্ট বানাচ্ছিল বাড়ির মহিলারা মিলে। শাশুড়ি আর ননদের নির্দেশ মোতাবেক আলো নোটপ্যাডে টুকে নিচ্ছিল সব কিছু। মাঝে মাঝে আবার নিজে থেকেই কিছু বলছিল সে। বোনের ছেলের সাথে দুষ্টুমি করতে করতে তা অবলোকন করছিল হায়নাত। কায়নাতের ছেলেটা সারাদিন আরিসের সাথে খেললেও রাতে খালামণিকে কাছে পেলে পাগল হয়ে যায় সে। পুরোটা সময় তার সাথেই ঘেঁষে থাকে। হায়নাত আদর দিয়ে আগলে রাখে বোনের একমাত্র ছেলে কারিবকে। কারিবের প্রতি মিন্নির এত আহ্লাদ দেখে মাঝে মধ্যে নিজের গাল ফুলিয়ে রাখে আরশি। তখন তাকেও আদর করে তার রাগ ভাঙাতে হয় হায়নাতকে। এসব ভাবতে ভাবতেই সেখান থেকে নজর সরিয়ে কারিবের পাশে বসে থাকা আরশির দিকে তাকায় হায়নাত। মেঝেতে নিজের খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে ছোট ভাইয়ের সাথে খেলায় মগ্ন হয়ে আছে সে। সামনেই টিভিতে ব্যঙ্গচিত্র চলছে, সেদিকে মন নেই দুজনের একজনেরও। দুজনেই ব্যস্ত নিজেদের খেলা নিয়ে। তা দেখে সোফা থেকে টিভির রিমোটটা নিজের হাতে তুলে নিল হায়নাত। রিমোট চেপে চ্যানেল পাল্টানোর মাঝে কলিং বেলটা বেজে উঠলে গায়ের চাদরটা ভালো করে শরীরে জড়িয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল ও। সদর দরজা মেলতেই দরজার ওপাশে আরমানকে দেখে ঠোঁট টানল হায়নাত। দরজা থেকে সরে গিয়ে ভেতরে ঢোকার জায়গা করে দিল ভাইকে।
আরমান ভেতরে ঢুকতেই আবারও দরজা ছিটকে নিতে শব্দ তুলল হায়নাত। তারপর ভাইয়ের 2 হাত বোঝাই দেখে বলল, ব্যাগগুলো আমার কাছে দাও, আমি জায়গা মতো রেখে দিচ্ছি। বলতে বলতে ব্যাগগুলোর দিকে হাত বাড়ায় হায়নাত।